বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই দুজন সন্দেহভাজনকে এনআইএ আধিকারিকরা গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর বিষয়, এ রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে এই দুজন সন্দেহভাজনকে। এবং গত 1 মার্চ রামেশ্বরম ক্যাফেতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার 11 দিন পর চেন্নাই হয়ে এ রাজ্যে পালিয়ে এসেছিল এই দুই সন্দেহভাজন এবং গত 28 দিন ধরে এ রাজ্যের অন্যতম শহরের প্রাণকেন্দ্র যে জায়গাগুলো সেখানে একাধিক হোটেল পরিবর্তন করে তারা লুকিয়েছিল। এমনকি আত্মগোপন করেছিল তারা। ভুয়ো আধার কার্ড, ভুয়ো ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। তাহলে নিরাপত্তা কোথায়? কারণ নজরদারিতে কেন পড়লো না তাদের গতিবিধি? এই প্রশ্ন যেমন একদিকে উঠছে, অন্যদিকে কিভাবে তারা 28 দিন ধরে গা ঢাকা দিয়ে থাকলো এ রাজ্যের বিভিন্ন জায়গায়, সেই প্রশ্নের উত্তর জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, গতকাল থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যেমন ভুয়ো আধার কার্ড বানাতে গিয়ে তারা একাধিক রাজ্যের ঠিকানা ব্যবহার করছে, অন্যদিকে 10টি ফোন নাম্বার পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আর কি জানতে পারছো না এই সূত্রে? দেখো, এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই দুজন তারা অ্যাক্টিভলি আইএস লিঙ্কের সঙ্গে জড়িত বা আইএস জঙ্গি হিসেবে তারা তাদের অ্যাক্টিভিটি চালাচ্ছিল বা কাজ চালাচ্ছিল। যেমনটা নির্দেশ তাদের কাছে আসছিল সেই অনুযায়ী সেই পরিকল্পনা বা এক্সিকিউশন সেগুলো তারা করছিল। এই যে দুজন, যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে 1 মার্চ বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনার পর থেকে ঠিক গ্রেপ্তারির আগে পর্যন্ত প্রায় কমপক্ষে 10টি মোবাইল নাম্বার তারা ব্যবহার করেছে। যেটা মনে করছেন তদন্তকারীরা যে এই 10টি সিম তাদের কাছে ছিল, যেগুলো তারা বিভিন্ন ভুয়ো নামে তারা তুলেছে এবং সেগুলো পুরোপুরি এই পরিকল্পনার মধ্যেই ছিল যে এই পুরো অপারেশন তারা যেটা করবে এবং তারপর যে হাইড আউট হওয়া বা পালিয়ে যাওয়া, সেই ক্ষেত্রেও এই তাদের যে মোবাইল নাম্বারের ক্ষেত্রেও তারা মোবাইল নাম্বার পরিবর্তন করে করে বিভিন্ন লোকেশনে যাবে যাতে তাদেরকে ধরতে না পারে কেউ। এবং সেই জন্যই সম্ভবত তারা 10টির ওপরে প্রায় কমপক্ষে 10টি মোবাইল নাম্বার তারা ব্যবহার করেছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে আইডি কার্ডগুলো তারা ব্যবহার করেছে, পরিচয়পত্র, তার মধ্যে ড্রাইভিং লাইসেন্স, তার মধ্যে আধার কার্ড রয়েছে। এবং দেখা যাচ্ছে প্রাথমিক তদন্তে বা এনআইএর প্রাইমারি ফাইন্ডিংসে যে তামিলনাড়ু, কর্ণাটক এবং মহারাষ্ট্র, এই 3টে স্টেটের বা 3টে রাজ্যের বেশ কয়েকটি ঠিকানা সেগুলো ব্যবহার করা হয়েছে। তদন্তকারীরা প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে কর্ণাটকে বসেই তৈরি করা হয়েছিল এই আধার কার্ড, যে আধার কার্ডগুলো তারা ব্যবহার করছিল বিভিন্ন জায়গায় চলে যাওয়ার পরে বিভিন্ন হোটেলেও যে আধার কার্ডগুলো দেখানো হয়েছিল, যেগুলো সবকটাই ফেক এবং পরিকল্পনা করে একই রকম দেখতে বা ফটোকপির মতন আধার কার্ড তারা বানিয়েছিল এবং সব জায়গাতে জেরক্স কপিও তারা জমা দিচ্ছিল বা জেরক্স করার পরে সেখানে সই করে তারা জমা দিয়ে দিচ্ছিল নির্দ্বিধায়, তার কারণ সেটা ফেক, আইডেন্টিফিকেশনে সমস্যা হবে। অন্যদিকে তোমায় জানাই যে এই যে রাজ্যে যখন তারা আসে, মনে করা হচ্ছে যে 12 তারিখের আগেই তারা এখানে ঢুকেছে এবং তারপরে বিভিন্ন হোটেলে 1 থেকে 3 দিনের বেশি তারা থাকেনি এবং সব জায়গাতে এক এক জায়গায় এক এক রকম তাদের আইডি কার্ড, আইডি প্রুফ তারা জমা দিয়েছে। এবং যেটা সিসিটিভি ক্যামেরা এবং তথ্য প্রমাণ যেটা সংগ্রহ করছে জাতীয় তদন্তকারী সংস্থা, তারা যেটা মনে করছে যে 28 তারিখে ইকবালপুরের হোটেল থেকে বেরিয়ে হাওড়ায় তারা যায় এবং সেখান থেকে বাস ধরে তারা পৌঁছে যায় দীঘায় এবং এই চেন্নাইয়ে প্রথমে যায় তারা বেঙ্গালুরু ব্লাস্টের পরে এবং সেখানে এক সাগরেদের মাধ্যমে তারা সেখানে আশ্রয় নেয় এবং তার মাধ্যমে তারা ক্যাশ টাকাও কিছু সংগ্রহ করে, এমনটাও মনে করছেন তদন্তকারীরা। তার কারণ যেখানেই তা যা খরচা করেছে তারা, অর্থাৎ হোটেলের বিল বা বাইরে বা কোনো রকমভাবে তাদের যে অন্যান্য খরচ, যেমন ট্রেনের খরচ বা বাসের ভাড়ার সমস্ত কিছু, এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও তারা যেখানেই গেছে শুধু ক্যাশ টাকাই দিয়েছে, সেখানে কোনো রকম অনলাইন পেমেন্ট তারা করেনি, এই যাতে কোনোভাবে তারা ধরা না পড়ে এই বিষয়টাকে মাথায় রেখে, এমনটাই মনে করছে এনআইএ। তবে এই দুজন কি শুধুমাত্র এই মডিউলে যারা অ্যাক্টিভলি এই বিস্ফোরণের সঙ্গে জড়িত, নাকি এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত, সেই খোঁজ করার জন্য দুজনকে আজকে হেফাজতে চাওয়া হবে বেঙ্গালুরুর সংশ্লিষ্ট আদালতে কোর্টে তুলে, এমনটাই জানা যাচ্ছে।